দ্বিতীয় মডিউলের প্রথম ভাগ, সহায়ক পর্যবেক্ষণের বিভিন্ন উপাদান। আগের মডিউলে আমরা বিভিন্ন ধরনের সহায়ক পর্যবেক্ষণের প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এই মডিউলে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো সহায়ক পর্যবেক্ষণের 4টি উপাদান এবং পরামর্শ দেওয়ার অর্থাৎ মেন্টরিংয়ের 5টি ধাপ। এছাড়াও একজন ভালো সহায়ক পর্যবেক্ষক হতে গেলে যে গুণগুলি থাকা প্রয়োজন সে সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে কোনো আচরণে যেন কোনো রকম ক্ষমতার প্রদর্শন না থাকে। একজন ভালো সুপারভাইজার হিসেবে আপনাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে স্বাভাবিকভাবে নিজেকে পরিবর্তন করা সহজ নয়। এর জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, অর্থাৎ চিন্তাশীল হতে হবে। পর্যবেক্ষণের সময় কর্মীর সঙ্গে তাদের পর্যবেক্ষক হিসেবে নয়, বরং একজন বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনি একজন পরামর্শদাতা অর্থাৎ মেন্টর হিসেবে কাজ করবেন এবং আপনি যাকে পরামর্শ দিচ্ছেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী হবেন আপনার মেন্টি। কর্মীকে আপনি মেন্টরিংয়ের মাধ্যমে তার নিজের দক্ষতাগুলি বুঝতে সাহায্য করবেন। আপনার সহায়তা এবং নির্দেশনার ফলে কর্মী আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং তার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে যে কোনো বিষয় তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। কর্মীর সাথে আপনার সম্পর্ক হবে পারস্পরিক বিশ্বাস এবং সম্মানের। তিনি যেমন আপনাকে সম্মান করেন তেমন আপনাকেও তাঁর প্রাপ্য সম্মান দিতে হবে। ম্যাডাম, মেন্টরিং সম্বন্ধে আমাদের আরও কিছু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা অনেকটা সম্পর্কের ওপর নির্ভর করে। মেন্টির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, স্বচ্ছ চিন্তাভাবনা করতে সাহায্য করা এবং সহায়তার মাধ্যমে একটি সহজ সম্পর্ক তৈরি করাকে মেন্টরিং বলে। গতানুগতিক পর্যবেক্ষণে এগুলিকে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে শুধুমাত্র কাজ শেষ করার ওপর বেশি জোর দেওয়া হয়। কারখানায় কর্মরত কর্মীদের ক্ষেত্রে হয়তো গতানুগতিক পর্যবেক্ষণের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, কিন্তু ছোট শিশুদের জগৎ আলাদা। এক্ষেত্রে আগে থেকে কোনো রকম আন্দাজ করাই সম্ভব নয়। এখানে আপনাকে চিন্তাশীল হতে হবে, পাশাপাশি কর্মীকে তার কাজে যথাসম্ভব সাহায্য করতে হবে। আচ্ছা, এবার সহায়ক পর্যবেক্ষণের ধারণাটি কোথা থেকে এলো তা সম্পর্কে আপনাদের একটু বলি। শিক্ষাক্ষেত্রে পেশাগত উন্নতির জন্য চিন্তাভাবনা করার অভ্যেস গড়ে তুলতে 1970 ও 1980-র দশকে কিছু গবেষণা শুরু হয়েছিল। এই গবেষণার পর থেকেই সহায়ক পর্যবেক্ষণ বলতে চিন্তাশীল পর্যবেক্ষণের একটি প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। সহায়ক পর্যবেক্ষণের 4টি মূল উপাদান হল: প্রথমত, নিয়মিত মিটিং করা; দ্বিতীয়ত, কথোপকথন বা পারস্পরিক আলোচনা করা; তৃতীয়ত, পরস্পরের প্রতি সম্মান জানানো; এবং চতুর্থত, একে অপরের প্রতি বিশ্বাস রাখা। আচ্ছা ম্যাডাম, এই 4টি বিষয় সম্বন্ধে একটু বিশদে বলবেন? হ্যাঁ, আমি ব্যাখ্যা করে বলছি। আসুন প্রথমে আলোচনা করে নিই নিয়মিত মিটিং করা নিয়ে। অনেক সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছু বিশৃঙ্খলতা দেখা যায়। একটি সুপরিকল্পিত পাঠ্যক্রম থাকা সত্ত্বেও শিশু, অভিভাবক বা এলাকার লোকজনের সঙ্গে কর্মীর মতভেদ দেখা দিতে পারে। এই ধরনের অভিজ্ঞতা অনেক সময় কর্মীর কাছে হতাশাজনক হয়ে ওঠে। আপনাদের সাথে নিয়মিত মিটিং তাদের অনেকটাই উৎসাহী করে তোলে। ফলে তারা শিশুদের প্রতি আরও মনোযোগী হন এবং সকল শিশুকে শিখতে সাহায্য করেন। দ্বিতীয়টি হলো কথোপকথন। আসুন এবার এটির সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রশাসনিক পর্যবেক্ষণের ক্ষেত্রে পর্যবেক্ষক নিজেই কথোপকথনের বিষয়বস্তু ঠিক করেন। যে কোনো আলোচনা তখনই সার্থক হবে যখন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আপনি বা আপনারা মিলিত হয়ে আলোচনার বিষয়বস্তু নির্বাচন করবেন। মেন্টর হিসেবে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যাগুলি চিহ্নিত করতে সাহায্য করবেন। যে কোনো সমস্যার তাড়াতাড়ি কোনো সমাধান আপনি দিয়ে দেবেন না। আপনাদের উচিত
নানান প্রশ্নের মাধ্যমে তাকেই তার সমস্যাগুলির সমাধানে আসতে সাহায্য করা। যেমন আপনি কর্মীকে জিজ্ঞাসা করতে পারেন, এই সমস্যাটি সমাধানের জন্য আপনি কী ধরনের পদক্ষেপ নিতে পারেন। কর্মী উত্তর দেওয়ার পর যদি বাড়তি কোনো তথ্য দেওয়ার প্রয়োজন মনে করেন, তা আপনি দিতে পারেন। সমাধানের বিকল্পগুলি নিয়ে মিলিতভাবে চিন্তা করতে হবে। আলোচনায় উঠে আসা যথাযথ উপায়টি কর্মীকে বেছে নিতে সাহায্য করতে হবে। এর ফলে সমাধানটি ওপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে কর্মীর মনে হবে না, বরং তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং পরবর্তীকালে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করবেন। তৃতীয়টি হলো পারস্পরিক সম্মান। প্রশাসনিক বা গতানুগতিক পর্যবেক্ষণে অধিকাংশ সিদ্ধান্তই সুপারভাইজার নিয়ে থাকেন, কিন্তু সহায়ক পর্যবেক্ষণে আপনাকে এই বিষয়ে সজাগ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীকেই তার কেন্দ্রের অধিকাংশ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। চতুর্থটি হলো পারস্পরিক আস্থা বা বিশ্বাস। আসুন এই বিষয়টি নিয়ে আলোচনা করি। কর্মীরা শুধুমাত্র তখনই গভীরভাবে চিন্তা করতে পারবেন যখন তারা তাদের সুপারভাইজারদের সাথে একটি নিরাপদ এবং বিশ্বাসের সম্পর্ক অনুভব করবেন। গোপনীয়তা বজায় রাখা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক। আপনার এবং কর্মীর কথোপকথন গোপন রাখতে হবে, তবে এই গোপনীয়তার কারণে যদি কোনো শিশু বা ব্যক্তির ক্ষতি হয়, সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার দুর্বলতা বা সমস্যার কথা আপনাকে জানিয়ে থাকেন, তাহলে তা অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না বা সকলের সামনে উল্লেখ করবেন না। উদাহরণস্বরূপ, ধরুন একজন কর্মী যিনি আগে খুব ভালো কাজ করতেন, হঠাৎ তিনি রোজ কেন্দ্রে দেরি করে আসতে শুরু করেন, শিশুদের প্রতি যথাযথ মনোযোগ দেন না ইত্যাদি। তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে তার বাবা কঠিন অসুখে পড়েছেন। এর ফলে তার সামগ্রিক কাজের মান প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতিতে তাকে আলাদাভাবে বা প্রকাশ্যে তিরস্কার করবেন না। প্রয়োজন বুঝে তাকে সাহায্য করুন যাতে তিনি এই পরিস্থিতির মধ্যে যতটা সম্ভব কেন্দ্রের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারেন। অন্যদিকে অপর একজন কর্মীর কথা বলা যাক। এই কর্মীর কেন্দ্রে অনেক শিশু নথিভুক্ত থাকা সত্ত্বেও তিনি দেখতে পান দিন দিন শিশুদের উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। কর্মীকে এর কারণ জিজ্ঞাসা করলে জানতে পারেন যে কেন্দ্রের সহায়িকা শিশুদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন এবং অনেক ক্ষেত্রে শিশুদের ওপর অত্যাচারও করে থাকেন। ফলে শিশুরা কেন্দ্রে আসতে ভয় পায় এবং উপস্থিতি ক্রমাগত কমতে থাকে। কিন্তু এই সহায়িকার কিছু প্রভাবশালী আত্মীয় থাকার কারণে কর্মী চেয়েও কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারছেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই গোপনীয়তা ভঙ্গ করতে হবে এবং আপনার উচ্চ কর্তৃপক্ষের কাছে সমস্যাটি তুলে ধরতে হবে। অতএব এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কখন আপনি কর্মীর সঙ্গে সম্পর্কের গোপনীয়তার নীতি মেনে চলবেন এবং কখন গোপনীয়তা বজায় রাখলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় মডিউলের প্রথম ভাগে আমরা সহায়ক পর্যবেক্ষণের 4টি মূল উপাদান নিয়ে আলোচনা করেছি। এই মডিউলের পরের ভাগে আমরা মেন্টরিংয়ের 5টি ধাপ সম্বন্ধে জানতে পারব। ধন্যবাদ।